হ্যালো স্টুডেন্টস, তোমাদের সূর্য স্যারের কেমিস্ট্রি ক্লাসে একটা হিউজ ওয়েলকাম। তোমরা দেখছো সোমস ক্লাসরুম ইউটিউব চ্যানেল। আমি সূর্য স্যার, তোমাদের কেমিস্ট্রি টিচার। প্রথমেই জানাই, তোমরা যারা প্রত্যেকে আমার এর আগের সমস্ত ভিডিওস দেখছো এবং সেখান থেকে কেমিস্ট্রি শিখছো এবং তার রেসপন্স জানাচ্ছ কমেন্টসে, তাদের মেনি মেনি বিগ কনগ্রাচুলেশনস। অ্যাট দ্য সেম টাইম, তোমরা যে তোমাদের কমেন্ট সেকশানে যে প্রচুর লাভ সাইন দিয়েছো আমার প্রতি এবং কেমিস্ট্রি সাবজেক্টের প্রতি, যে আগুন জ্বালিয়েছো, আগুনের কমেন্টের প্রচুর দেখেছি। তো সমস্ত কিছুর কারণে তোমাদেরকে আমি আমার তরফ থেকে জানাই আন্তরিক ধন্যবাদ। আমি যে কেমিস্ট্রি সাবজেক্টের মাধ্যমে তোমাদের মনে কিছুটা আগুন জ্বালাতে পেরেছি, তোমাদের মনে কিছুটা প্রেম ভালোবাসার জন্ম দিতে পেরেছি সাবজেক্টের প্রতি, এতে আমার খুবই ভালো লাগছে। আমার কি বলবো, দারুণ লাগছে যে সাবজেক্টটাকে তোমাদেরকে ভালোবাসাতে পেরেছি। যে বেশ কয়েকটা ভিডিওস হয়ে গেছে, আর এই ভিডিওসগুলোর থ্রু দিয়ে তোমরা সাবজেক্টটাকে দারুণভাবে অ্যাকসেপ্ট করে নিয়েছো, সাবজেক্টের প্রতি দারুণভাবে এনগেজড হয়ে গেছো। এটা তোমাদের কমেন্ট সেকশন দেখলেই আমি বুঝতে পারছি যে এত লাভ সাইন, এত ভালো লাগা, এত আমার প্রতি পজিটিভ কমপ্লিমেন্টস, এবং তার সঙ্গে কেউ কেউ আগুন সাইন দিয়েছো, কেউ কেউ ডিমান্ড করেছো যে স্যার রিমাল ব্যাচে জয়েন হয়ে যান। হবে হবে, সব হবে, আস্তে আস্তে হবে। এই তো সবে আমার সঙ্গে জার্নি শুরু করেছো। अभी तो सिर्फ 4 बजा है, पार्टी अभी बाकी है। ঠিক? সো চিন্তার কোনো কারণ নেই, সব ধীরে ধীরে হবে। তোমরা ক্লাসে কন্টিনিউ থেকো, ক্লাসে লেগে থেকো, আমার সঙ্গে টিকে থেকো, ঠিক আছে? কেমিস্ট্রিকে এমন জায়গায় পৌঁছে দেব, তুমি কেমিস্ট্রিতে এতটা সেলফ ডিপেন্ডেন্ট হয়ে যাবে। আজকে চ্যালেঞ্জ করে বলছি, লিখে রেখে দাও আজকে টাইম, ডেট, যে সময় ভিডিও পাবলিশ হবে লিখে রেখে দিও। চ্যালেঞ্জ করে বলছি, কেমিস্ট্রিকে এমন জায়গায় তুলে দেবো যে তুমি কেমিস্ট্রিতে এতটা সেলফ ডিপেন্ডেন্স হয়ে যাবে, তোমার কমন সেন্সকে এমন জায়গায় ট্রিগার করব যে তুমি আমার ভিডিওস, অন্য কোনো ভিডিওস দেখার প্রয়োজন পড়বে না। তুমি ডাইরেক্ট বই পড়ে, শুধুমাত্র বই পড়ে তুমি বইয়ের লাইন থেকে প্রত্যেকটা মানে বুঝতে পারবে, কনসেপ্টস ক্লিয়ার হয়ে যাবে, তোমার আন্ডারস্ট্যান্ডিং ডেভেলপ হবে, মার্কস স্কোর করতে পারবে। বই পড়ে শুধুমাত্র এমন জায়গায় তোমাকে সেলফ ডিপেন্ডেন্ট করে দেবো, কেমিস্ট্রির ফান্ডামেন্টাল নলেজগুলোকে তোমার মাথায় এমন চেপে বসিয়ে দেবো, ঢুকিয়ে দেবো যে তুমি অন্য কোনো ভিডিওস তো ছেড়ে দাও, যে আমার ভিডিওস দেখে তোমার কেমিস্ট্রি সাবজেক্টে ভালোবাসা তৈরি হচ্ছে, সেই আমার ভিডিওস দেখারও হয়তো আর প্রয়োজন পড়বে না। তোমরা বই পড়েই শিখতে পারবে, কেবলমাত্র বই পড়ে, কোনো ক্লাসেস ছাড়া, টিউশন ছাড়া, ভিডিওস ছাড়া তোমাকে এবল করে দেবো। এত দূর অবধি চ্যালেঞ্জ করলাম, কিন্তু হ্যাঁ, তার জন্য তোমাকেও এগিয়ে আসতে হবে, তোমাকেও পড়াশোনাটা চালিয়ে যেতে হবে আমার সঙ্গে। শুধুমাত্র ভিডিওস দেখলাম, ব্যাপারটা ওখানেই শেষ নয়। ভিডিও দেখার সঙ্গে সঙ্গে টপিকগুলোকে ট্যালি করে বইটা পড়ে ফেলতে হবে। বই পড়ার কোনো অল্টারনেটিভ নেই, বই পড়া জিরো অল্টারনেটিভ, কোনো অল্টারনেটিভ নেই। তোমরা যখন বই পড়বে দেখবে আরো কত ক্লিয়ার হয়ে যাচ্ছে। আমার ক্লাসের সঙ্গে যখন বইটা মিলে যাবে না, যখন তুমি দেখবে ক্লাসে স্যার যা যা বলেছেন সমস্ত কিছু বইয়ের সঙ্গে ট্যালি হয়ে যাচ্ছে, অ্যান্ড তোমার মধ্যে একটা সেলফ কনফিডেন্স তৈরি হচ্ছে যে হ্যাঁ, সাবজেক্ট আমি পারছি, আমি পারবো, তখন দেখবে তুমি এই সাবজেক্টে এতটা স্কোরিং জায়গায় পৌঁছে যাবে যে তুমি নিজেই কল্পনা করতে পারবে না যে ধামাকা হয়ে গেল কি করে। সূর্য স্যারের ক্লাস করার পর থেকে ধামাকাটা হলো কেমন করে, এইটা তুমি নিজেই কল্পনা করতে পারবে না। সুতরাং সকলকে আরো একবার আন্তরিক ধন্যবাদ জানাই, যারা আমাকে পছন্দ করেছে এবং আমার মাধ্যমে, সূর্য স্যারের ক্লাসের মাধ্যমে কেমিস্ট্রি সাবজেক্টে ভালোবেসেছো, কেমিস্ট্রি সাবজেক্টে আগুন জ্বালিয়েছো, তাদের প্রত্যেককে জানাই আমার তরফ থেকে আরো একবার ধন্যবাদ। আমরা ছিলাম রাসায়নিক বন্ধন চ্যাপ্টারে, ভিএসিপিআর থিওরি এবং শঙ্করায়ন, এই সমস্ত জায়গাগুলোতে, যেখানে আমরা বেশ কিছু মলিকুলের জ্যামিতিক আকৃতি, তার শঙ্করায়ন নেচার কেমন হবে, হাইব্রিডাইজেশন কেমন হবে, তার ভিএসিপিআর তত্ত্ব অনুযায়ী কেমন আকৃতি হবে, আকৃতির ডেভিয়েশন হবে কিনা, এই সমস্ত জিনিসগুলো স্টাডি করেছিলাম প্রায় 6-7টা কম্পাউন্ড পর্যন্ত। আজকে এরকম আরো বেশ কিছু কম্পাউন্ড নিয়ে তোমাদের সঙ্গে ধামাকা করতে চলে এলাম আরো একটা ক্লাসে, যে ক্লাসে তোমরা কোন রকম খাতা পেন ছাড়াই মলিকুল দেখে আর তার ইলেকট্রনিক কনফিগারেশনকে মনে রাখতে পারলেই, খাতা পেন ছাড়া মুখে মুখে মেন্টাল গেমের থ্রু দিয়ে,
মেন্টাল ক্যালকুলেশন করে তুমি এবল হয়ে যাবে যাতে ভিএসিপিআর থিওরি অ্যাপ্লাই করতে এবং তার থ্রু দিয়ে অণুর যে সমস্ত জ্যামিতিক আকৃতিগুলো হবে সেই আকৃতি ডিসাইড করতে। সেই জ্যামিতিক আকৃতিটা ট্রু আকৃতি হবে না, সেখান থেকে কোনো ডেভিয়েশন হবে সেটাও তুমি প্রেডিক্ট করতে পারবে। এটার জন্য খাতা পেন অবধি তোমাকে ধরতে হবে না, তুমি জাস্ট কনফিগারেশনটা মনে করবে, সেখান থেকে কেমন ভাবে সংকরায়নটা হচ্ছে মনে করবে, কতগুলো বন্ধন জোড় কতগুলো নিঃসঙ্গ জোড় থাকছে মনে করবে, এবং সেখান থেকে তুমি ভিএসিপিআর তত্ত্বের চার্টের মাধ্যমে তুমি প্রেডিক্ট করতে পারবে কি হতে চলেছে অণুর আকৃতি, অণুর জ্যামিতিক আকৃতি কেমন হতে চলেছে। এটা পুরোটা তোমার কাছে ইজি হয়ে যাবে। তাই ক্লাসে আমার সঙ্গে থাকো, দেখতে থাকো সূর্য স্যারের কেমিস্ট্রি ক্লাস। শুরু করা যাক আজকে উইদাউট এনি ফার্দার ডিলে। আজকের ক্লাস শুরু করা যাক, যেখানে আমরা আরো বেশ কিছু মলিকুলকে দেখে নেব উইথ দেয়ার 3 ডাইমেনশনাল জিওমেট্রি। বেশ, SF2, আচ্ছা আমরা দেখতে পাচ্ছি 8 নাম্বার হয়েছে, মানে 7টা মলিকুল আগের ক্লাস অবধি আমরা স্টাডি করেছিলাম, এখন SF2 কে স্টাডি করতে চলেছি। এই SF2 মলিকুলটা নতুন কিছু নেই, এর আগেও পেয়েছো SF2, SF4, SF6 আগেও পেয়েছো। কোথায় পেয়েছো? যেখানে সর্বাধিক সমযোজ্যতা বলেছিলাম। যারা রেগুলার ক্লাস করছো তারা নিশ্চয়ই রিলেট করতে পারছো, আর যারা রিলেট করতে পারছো না তাদেরকে বলবো পুরোনো ভিডিওস আগে দেখে এসো। ঠিক আছে, পুরোনো এর আগে 7 থেকে 8টা ভিডিওস আপলোডেড হয়ে গেছে, সেই 7 থেকে 8টা ভিডিওস দেখো, সঙ্গে দরকার হয় বইটাকে ট্যালি করাও। ঠিক আছে, 2-1 জন দেখলাম, 2-1 জনের কমেন্টস দেখলাম, তাদের কোনো জায়গায় হয়তো বুঝতে অসুবিধা হচ্ছে। যাদের বললো বুঝতে অসুবিধা হচ্ছে তাদেরকে প্রথমে বললো ভিডিওটাকে দরকার হয় আরো একবার দেখো, ভিডিওটাকে রিভিশন মোডে আরো একবার দেখো, সঙ্গে বইটার সঙ্গে নিজের কনসেপ্টটাকে ট্যালি করাও। যে ভিডিওতে যেভাবে এক্সপ্লেনেশন হচ্ছে বইতেও লাইনগুলোকে সেইভাবে লেখা আছে, এর ট্যালিটা করো, দেখবে নিশ্চয়ই বুঝতে পারবে। এমন কিচ্ছু রকেট সায়েন্স নয়, কিন্তু হ্যাঁ একটু কনসেন্ট্রেশন লাগবে, একটু ডেডিকেশন লাগবে, একটু সাবজেক্টের প্রতি ভালোবাসা লাগবে। সো এক্সপেক্ট করছি তোমরা ঠিক একই রকম ভাবে ভালোবাসতে থাকবে এই সাবজেক্টটাকে, এবং এই সাবজেক্টের মাধ্যমে তোমাদের হৃদয়ে আমি সূর্য স্যার জায়গা করে নিতে পারবো। সেই এক্সপেকটেশন নিয়ে শুরু হচ্ছে সংকরায়ন SF2 মলিকুলের। সো ফোকাস করে SF2, ফটাফট কনফিগারেশন চাই। কনফিগারেশন ফোকাস করতে বলছি মানে একদম ভালো করে স্ট্রেট হয়ে প্রত্যেকে বসো, প্রত্যেকে যেন স্ট্রেট হয়ে বসে থাকে, এমন যেন না হয় যে এরকম ভাবে বেঁকে বেঁকে ভিডিওস দেখছো। নো, পড়াশোনা হয় না ওইভাবে। স্ট্রেট হয়ে বসো, অ্যালার্টনেস নিয়ে এসো, কনসেন্ট্রেশনকে পিক আপে তোলো। যে এনার্জিটা আমার থেকে তুমি দেখতে পাচ্ছ সেই এনার্জি তোমার নিজের মধ্যে জাগিয়ে তোলো, কমন সেন্সকে ট্রিগার করো। কারণ আমরা ক্লাসের শুরুতে নিশ্চয়ই প্রত্যেকবার দেখতে পাও ক্লাসের শুরুতেই লেখা আছে C ফর কেমিস্ট্রি, C ফর কমন সেন্স। কমন সেন্সকে ট্রিগার করো, নিজের কনসেন্ট্রেশনকে পিক আপে তোলো, অ্যালার্ট হয়ে বসো, অ্যালার্ট পজিশনে এসো, দেখবে আমার থেকেও ফাস্টার ওয়েতে তুমি সলভ করতে পারছো। SF2 সালফারের কনফিগারেশন 3s2 3p4, 3s2 3p4। তাহলে দেখো ক্লিয়ারলি SF2 মানে আমি জানি না জিওমেট্রি কেমন, আমি জানি জাস্ট দুটো ফ্লুরিন আছে, মানে দুটো সমযোজী এক বন্ধন আছে, এইটুকুই আমি জানি, এর বেশি কিছু জানি না। দুটো ফ্লুরিন, দুটো সমযোজী এক বন্ধন। এবারে তোমরা বলো আমার সঙ্গে, প্রয়োজন হলে ভিডিও পজ করে কমেন্ট করো যে যদি দুটো সমযোজী এক বন্ধন থাকে, তাহলে কতগুলো বিজোড় ইলেকট্রন লাগবে, কতগুলো আনপেয়ার্ড লাগবে। আমাদের এই বেঙ্গলিশ ল্যাঙ্গুয়েজটা কেমন হচ্ছে এটার ব্যাপারে কিন্তু এখন একটাও কমেন্ট পাইনি। ঠিক আছে, আমি আশা করব তোমাদের এই বেঙ্গলিশ ল্যাঙ্গুয়েজটা, যেটা একটা খিচুড়ি ল্যাঙ্গুয়েজ আমরা তৈরি করেছি ক্লাসের মধ্যে ইংরেজি বাংলা মিশিয়ে, যেখানে আমরা অযুগ্ম ইলেকট্রনও কখনো বলছি, কখনো আনপেয়ার্ড ইলেকট্রনও বলছি, সেই জিনিসটা তোমাদের আশা করি ভালো লাগছে। কখনো কখনো আমরা কক্ষক বলছি, কখনো অরবাইটালও বলছি। সো জিনিসটা আশা করছি তোমাদের কাছে একটা নতুন একটা ভালো খিচুড়ি নিয়ে আসতে পেরেছে। বেশ, সো SF2 মলিকুল দেখা যাক। দুটো বন্ধন লাগবে, দুটো বন্ধনের জন্য দুটো বিজোড় ইলেকট্রন লাগবে। দুটো বিজোড় ইলেকট্রন আছে, হ্যাঁ আছে, কোনো ঝামেলাই নেই, কোনো চিন্তাই নেই, বিন্দাস আছে সালফার। সো সালফার ঘুম থেকে উঠলো, সালফার ঘুম থেকে উঠে বললো চলো যাই হাইব্রিডাইজেশন বানাই। সো সালফার হয়ে গেল sp3 হাইব্রিডাইজড, একটা S 3টে P, সবকটা অরবিটাল মিশে গেল। সবকটা অরবিটাল যেই মিশে গেল সঙ্গে সঙ্গে কি হলো, প্রথমটা হয়ে গেল sp3, পরেরটাও sp3, সবকটাই হয়ে গেছে এখন sp3 sp3 sp3। এসব এখন তোমাদের কাছে জল ভাত হয়ে গেছে আমি জানি, তাও একবার রিভিশন করে দিচ্ছি। যারা নতুন দেখছো বা একটু ইরেগুলারলি দেখছো তাদের সুবিধা হবে। তবে আমি বলবো যারা নতুন এসছো তারা প্রথম থেকে ভিডিওসগুলিকে ভালো করে ফলো করো, তবেই কিন্তু চ্যাপ্টারটা বুঝতে পারবে। আর যারা একটু ইরেগুলারিটির সাথে দেখছো তাদেরকেও বলবো যে ভিডিওসটাকে পরপর থরলি ভালো করে ফলো করো। কোনো কিছু ইরেগুলারিটি হয়ে গেলে কিন্তু ঠিকঠাকভাবে ফলো করতে পারবে না। তুমি ভিডিওসে আসবে, দেখবে, টাইম পাস করবে, টাইম ওয়েস্ট হবে, কিন্তু তোমার শেখাটা ইনকমপ্লিট
কমপ্লিট হয়ে যাবে। সেই কারণে থরলি স্কিপ না করে ভালো করে প্রথম থেকে ভিডিওসগুলো দেখবে, তবে গিয়ে ক্লাস এত ইজি লাগবে, ক্রিস্টালের মতন ক্লিয়ার, জলের মতন একদম মাখনের মতন মোলায়েম হয়ে যাবে, জলের মতন একদম লুসিড হয়ে যাবে কেমিস্ট্রি ক্লাস। চলো, প্রথম sp3 তে আছে লোন পেয়ার, পরের sp3 তেও আছে লোন পেয়ার, বাকি দুটো sp3 তে আছে আনপেয়ার্ড বিজোড় ইলেকট্রন। এখন এই অবস্থায় আসছে ফ্লুরিন। ফ্লুরিনের কনফিগারেশন কি? ফটাফট, ফ্লুরিন 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 2s2 2p5। আরে স্যার, সূর্য স্যারের ছাত্রদের কাছে এসব এখন বাঁ হাতের খেল হয়ে গেছে। 2s2 2p5, 2s2 2p5। আচ্ছা, 2s2 2p5 হচ্ছে ফ্লুরিন। তাহলে ফ্লুরিনের কি আছে? একটা অযুগ্ম ইলেকট্রন আছে। তাহলে ওই অযুগ্ম ইলেকট্রনটা নিয়ে দুটো ফ্লুরিন এসছে। খুব ভালো কথা, অশোক কে বারণ করেছে আসতে। সো দুটো সমযোজী এক বন্ধন তৈরি করেছে, দুটো বন্ধন জোড় তৈরি করলো। তাহলে টোটাল সালফারে দেখো অক্টেট ফুলফিল হয়েছে। একটা নিঃসঙ্গ জোড়, দুটো নিঃসঙ্গ জোড় 4টে, আবার একটা বন্ধন জোড়, দুটো বন্ধন জোড় 8টা। সালফারের অক্টেট ফুলফিল, সালফার বিন্দাস, অক্টেট ফুলফিল হয়ে গেছে, ব্যাস ঝামেলা মিটে গেছে। অষ্টক পূর্তি টার্গেট ছিল, হয়ে গেছে, টার্গেট অ্যাচিভড, ঝামেলা ওভার। এই অবস্থায় VACPR কি বলছে? VACPR তুমি চলে এসো। VACPR বলছে দুটো নিঃসঙ্গ জোড়, দুটো লোন পেয়ার, দুটো বন্ধন জোড়, দুটো বন্ড পেয়ার। মোট কটা? 2 2 এ 4 হয়। তাহলে মোট হচ্ছে 4টে। তাহলে আইডিয়ালি হওয়ার কথা কি ছিল? আইডিয়ালি হওয়ার কথা ছিল টেট্রাহেড্রাল বা চতুস্তলকীয় জিওমেট্রি। কিন্তু আইডিয়াল আর কোথায়, কবে হয়েছে? আইডিয়ালি তো কত কিছুই হওয়ার কথা ছিল, ডেভিয়েশনই হয়ে যায় সব জায়গায়। এখানেও হয়েছে ডেভিয়েশন। ডেভিয়েশন হয় কি হবে? বেন্ড স্ট্রাকচার তৈরি হবে। কোন কেসটা কে বলবে? জলের কেস, জলের মতন কেস। জল, ওয়াটার, ওয়াটার, ওয়াটারে যা হচ্ছিল সিমিলার টাইপের, ওয়াটারে যেরকমটা হচ্ছিল সিমিলার টাইপের জিওমেট্রি এখানে আমরা দেখতে পাবো। ওয়াটারের মতন বেন্ড স্ট্রাকচার বা কৌণিক স্ট্রাকচার বা অ্যাঙ্গুলার স্ট্রাকচার, ভি শেপের মতন, বেন্ড, কৌণিক বা অ্যাঙ্গুলার, যেটাই নাম বলো না কেন, বেন্ড, কৌণিক, অ্যাঙ্গুলার, এই স্ট্রাকচারটা দেখতে পাবে অ্যাকচুয়ালি। কারণ 4টে বন্ধন জোড় আছে, যার মধ্যে 4টে ইলেকট্রন জোড় আছে যোজ্যতা কক্ষে, যে 4টে ইলেকট্রন জোড়ের মধ্যে দুটো বন্ধন জোড়, দুটো নিঃসঙ্গ জোড়। বেশ, হাইব্রিডাইজেশন কি বলছে? বলছে এখানে sp3 আছে, sp3 আছে, কিন্তু দুটো লোন পেয়ারও আছে, 4টেই বন্ধন জোড় নেই, দুটো নিঃসঙ্গ জোড়ও আছে। তাহলে দুটো যদি নিঃসঙ্গ জোড় বা লোন পেয়ার হয়, এটা নিশ্চয়ই এতক্ষণে বুঝে গেছো বিপি মানে ব্লাড প্রেশার নয়, বিপি মানে বন্ড পেয়ার, এলপি মানে লোন পেয়ার, নিঃসঙ্গ জোড়, বন্ধন জোড়, ঠিক আছে? তাহলে দুটো লোন পেয়ার আছে sp3। তাহলে sp3 তে হওয়ার কথা ছিল এমনিতে কি? আচ্ছা, এমনিতে হওয়ার কথা কি ছিল? চতুস্তলকীয়। কিন্তু হবে কি? দুটো লোন পেয়ার যদি থাকে, দুটো নিঃসঙ্গ জোড় যদি থাকে, চতুস্তলকীয়টা ডেভিয়েটেড হয়ে গিয়ে হয়ে যাবে কৌণিক। কৌণিক মানে বেন্ট বা অ্যাঙ্গুলার। দেখতেই পাচ্ছ হয়ে গেছে। কেমন হওয়ার কথা? সালফার দুটো নিঃসঙ্গ জোড় আছে, দুটো নিঃসঙ্গ জোড় এরকম পজিশনে আছে খরগোশের কানের মতন, কিন্তু ওই নিঃসঙ্গ জোড়টাকে আমরা ধরি না। আছে sp3 তেই আছে, এটাও sp3, এটাও sp3, এখানেও sp3, এখানেও sp3, কিন্তু ধরছি না। তাহলে দেখতে পাচ্ছ ক্লিয়ারলি বেন্ট বা অ্যাঙ্গুলার স্ট্রাকচার হয়ে গেছে। আচ্ছা, বুদ্ধি করে বলো তো, এখানে দেখি কেউ একজন কেমন করে এই জায়গাটা বুঝতে পারলে কিনা বলো। দেখো, এখানে আছে দুটো লোন পেয়ার আর দুটো বন্ড পেয়ার। আচ্ছা, এই বন্ড পেয়ার দুটো কোন কোন কক্ষকের ওভারল্যাপের ফলে তৈরি হয়েছে, অভিলেপনের ফলে তৈরি হয়েছে? ফ্লুরিনের কোন কক্ষকের কোন কক্ষকের ইলেকট্রন এসছে? ফ্লুরিনের 2p কক্ষকের ইলেকট্রন এসছে, বিজোড় ইলেকট্রনটা। সালফারের কোন কক্ষকের ইলেকট্রনের সঙ্গে এই অভিলেপনটা হয়েছে? সালফারের sp3। তার মানে sp3 সালফার আর 2p ফ্লুরিন, এদের মধ্যে ওভারলেপন বলছে। এই ওভারলেপনটা হচ্ছে একটা ট্রুলি বেঙ্গলি শব্দ, ওভারলেপন। ওয়াও, ওয়াটা শব্দ বেরিয়েছে আজকে মুখ থেকে। ওভারলেপন নয়, ওভারল্যাপ বা অভিলেপন, ঠিক আছে? ওভারলেপন হয়ে গেছে, দারুণ শব্দ। শব্দটা পছন্দ হলে কিনা জানাবে। অভিলেপন বা ওভারল্যাপ, সেখান থেকে ওভারলেপন, ওকে ফাইন। শব্দটা পছন্দ হলে কিনা জানাবে, হঠাৎ করে মুখ থেকে বেরিয়ে গেল। সো এটা হচ্ছে কি? ওভারল্যাপ হয়েছে। ওভারল্যাপ কার সাথে কার হয়েছে? যে ফ্লুরিন আছে, ফ্লুরিনের হয়েছে কি তোমার 2p ইলেকট্রন, যেখানে একটা বিজোড় ইলেকট্রন আছে। এখানে কি আছে? সালফারে কি আছে? সালফারে আছে sp3। তাহলে sp3 বিজোড় ইলেকট্রন আর ফ্লুরিনের 2p বিজোড় ইলেকট্রন, এই দুটো বিজোড় ইলেকট্রনের মধ্যে ওভারল্যাপ হয়েছে, ওভারলেপন হয়েছে।
আর ওভারলেপন হয়ে কি হয়েছে, একটা সমযোজী এক বন্ধন তৈরি হয়েছে, ওদিকেও একইভাবে তৈরি হয়েছে, বাকি দুটো sp3 তে দুটো লোন পেয়ার বা নিঃসঙ্গ জোড় রয়ে গেছে। অণুটার আকৃতি কেমন হওয়ার কথা টেট্রাহেড্রাল বা চতুস্তলকীয় হবে হচ্ছে কৌণিক বা বেন্ট। এখন চলে আসি বন্ড অ্যাঙ্গেল কত হবে। যদি চতুস্তলকীয় হতো সত্যি তাহলে বন্ড অ্যাঙ্গেল হওয়ার কথা ছিল মিথেন কেস কত হওয়ার কথা ছিল 109.5 ডিগ্রি হওয়ার কথা ছিল, কিন্তু বলো বন্ড অ্যাঙ্গেল কি 109.5 ডিগ্রি হবে না, কত হবে, তার থেকে কম হবে। কেন হবে? কারণ হচ্ছে এই যে মোটারা বসে আছে, ঠিক আছে, ফ্যাটি লোন পেয়ার যদি ফ্যাটি হয় প্রচুর রিপালশন করবে, একে অপরকে ধাক্কা মারবে প্রচুর। আবার এই মোটাটার সঙ্গে এই পাতলাগুলোরও প্রচুর রিপালশন হবে, কারণ আমরা জানি নিঃসঙ্গ জোরে রিপালশন সব থেকে বেশি হয়, কারণ ওরা অনেকটা স্পেস অকুপাই করে থাকে, তাই তো, অনেকটা স্পেস অকুপাই করে থাকে। তাই ওরা যেহেতু মোটা মোটা ইলেকট্রন জোড়, সেই কারণে ওরা অনেকটা স্পেস অকুপাই করে আছে, তাই ওখানে বিকর্ষণ বেশি হবে। কিন্তু তারপরে কোনটা হবে, নিঃসঙ্গ জোড় বন্ধন জোড়ের মধ্যে, আর বন্ধন জোড় বিকর্ষণ সব থেকে কম হবে। তার মানে বন্ধন জোড় বিকর্ষণ হলে বন্ধনগুলোতে একটু দূরে যাওয়ার চেষ্টা করতো, বন্ড অ্যাঙ্গেল একটু বড় হতো। বন্ধন জোড় বিকর্ষণ যদি বেশি হতো, এটা একটা বন্ধন জোড় ধরো, এটা একটা বন্ধন জোড় ধরো, এই বন্ধন জোড়ের মধ্যে বিকর্ষণ হলে তারা একটু দূরে যেত, দূরে গেলে কি হতো, দূরে গেলে একটু হলেও তাদের বন্ধন কোণটা বাড়তো। কিন্তু দূরে যাওয়ার উপায় নেই, উপর থেকে চেপে রেখেছে কারা, এই দুটো নিঃসঙ্গ জোড়, এরা ঠেলছে একে অপরকে, আবার এই নিঃসঙ্গ জোড় এই বন্ধন জোড়ে একে অপরকে ঠেলছে। তাহলে কি হচ্ছে, বন্ধন জোড় ক্লোজ হয়ে যাচ্ছে, ছোট্ট হয়ে যাচ্ছে, কাছাকাছি চলে আসছে, এটাও এদিকে মুভ করছে, এটাও এদিকে মুভ করছে। তাহলে বন্ড অ্যাঙ্গেল কি 109.5 থাকবে? অবভিয়াসলি থাকবে না, তার থেকে ড্রপ করবে, তার থেকে কমবে, তাই তো, কমে যাবে, কারণ হচ্ছে কাছাকাছি চলে আসছে। তাহলে এখান থেকে আমরা একটা জেনারেল রুল আগেও পড়েছিলাম, আবারও একবার বলে দিচ্ছি, বন্ধন জোড় বিকর্ষণ হলে বন্ড অ্যাঙ্গেল খুলে যাওয়ার চেষ্টা করে, বেড়ে যাওয়ার চেষ্টা করে। আর নিঃসঙ্গ জোড় দের মধ্যে যদি রিপালশন হয়, নিঃসঙ্গ জোরে রিপালশন হতে পারে, অথবা নিঃসঙ্গ জোরের সঙ্গে বন্ধন জোরে রিপালশন হতে পারে। নিঃসঙ্গ জোরে রিপালশন মানেই বন্ধন কোণ ছোট হওয়ার চেষ্টা হবে। বন্ধন জোর বিকর্ষণ বন্ড অ্যাঙ্গেল বাড়াতে সাহায্য করে। নিঃসঙ্গ জোর বা নিঃসঙ্গ জোর বন্ধন জোর বন্ড অ্যাঙ্গেলকে কমিয়ে দেয়, চেপে দেয়, কারণ উপরে রিপালশন হচ্ছে, সো বন্ড অ্যাঙ্গেল চেপে যাচ্ছে, কমে যাচ্ছে। এখানেও কমবে, 109.5 এর থেকে কম হবে। তাহলে বন্ধন কোণ বা বন্ড অ্যাঙ্গেল শুড বি লেস দ্যান 109.5। হ্যাঁ, কত হবে এক্স্যাক্টলি এটা বলা সম্ভব নয়, কিন্তু কম যে হবে এটা ডেফিনেটলি বলা সম্ভব। SF2 মলিকুল হোপফুলি পুরোপুরি ক্লিয়ার, রাইট? SF2, বেশ, চলো পরেরটা দেখো। SF4, বাহ, SF4 এ আগুন জ্বালাও, খাতাতে করে ফেলো, 3s 3p করে ফেলো, আমার ভরসায় বসে থেকো না, শিখিয়ে দিয়েছি কেমিস্ট্রি, নিজে করো, ভিডিও পজ করো, নিজে করো, কেমিস্ট্রি শিখিয়ে দিয়েছি, ঠিক আছে, করে ফেলো। SF4 3s2 3p4, আচ্ছা, চারটে বন্ধন লাগবে, আছে দুটো, চারটে কি করে হবে, 3d কে ইউজ করবে, পাশে ভ্যাকেন্ট 3d ও পড়ে আছে, 5টা 3d অরবিটাল পড়ে আছে, যারা খালি আছে, খালি 3d অরবিটাল 5টা পড়ে আছে। খালি 3d অরবিটাল, ভ্যাকেন্ট 3d অরবিটাল 5টা পড়ে আছে, যেখানে একটা নিঃসঙ্গ জোড় আনপেয়ার্ড হবে, দিয়ে বিজোড় ইলেকট্রন তৈরি করবে 4টে। তাহলে এটা ছিল গ্রাউন্ড স্টেটে, এক্সাইটেড স্টেটে, উত্তেজিত স্তরে গেল, ভূমিস্তর থেকে উত্তেজিত স্তরে গেল। 3s এর লোন পেয়ারটা এখনো রয়ে গেছে, বাট 3p এর লোন পেয়ারটা এখন আর নেই, আনপেয়ার্ড হয়ে গেছে। 3p এর যে নিঃসঙ্গ জোড়টা ওটা এখন অযুগ্ম হয়ে গেছে, 3p এর নিঃসঙ্গ জোড়টা অযুগ্ম হয়ে গেছে। এই অযুগ্ম হওয়াকে কি বলে, বন্ড এক্সপ্যানশন বা সর্বাধিক সমযোজ্যতা অর্জন। সর্বাধিক সমযোজ্যতা এখনো আসেনি, কারণ এখান থেকে আরো একটা ইলেকট্রন এখনো আনপেয়ার্ড হতে পারে, রাইট? তাই সর্বাধিক সমযোজ্যতা কিন্তু এখনো আসেনি, কিন্তু হ্যাঁ, সমযোজ্যতা বাড়ানোর দিকে চেষ্টা করছে, বন্ড এক্সপ্যান্ড করার চেষ্টা করছে। 4টে আনপেয়ার্ড ইলেকট্রন, এবারে সংকরায়ন হবে, sp3d2, sp3d, একটা s, 3টে p, একটা d, তাহলে সংকরায়ন হয়ে গেল সালফার এখন sp3d। sp3d তে তাহলে 5টা সংকরায়িত অরবিটাল তৈরি হবে, যারা সমশক্তি সম্পন্ন হবে এবং সম আকৃতি বিশিষ্ট হবে। 5টা সংকরায়িত sp3d, একটা, দুটো, তিনটে, চারটে, 5টা, যার একটা s,
তিনটে পি আর একটা ডি মিলে তৈরি হয়েছে পাঁচটাই সংকরায়িত, মানে এটাও sp3d, পরেরটাও sp3d। স্যার বলতে হবে না আর, ঠিক আছে তাও একবার বলে দিচ্ছি, শিখে গেছো। sp3d sp3d অল sp3d। তাহলে প্রথমে sp3d তে আছে একটা নিঃসঙ্গ জোড়, তারপরে চারটে sp3d তে আছে চারটে অযুগ্ম। অযুগ্মর কাছে আসবে কে? ফ্লুরিন। ফ্লুরিনের হচ্ছে 2s2 2p5। মুখস্থ হয়ে গেছে স্যার, ঠিক আছে কই বাত নেই, আরো একবার বলে দিচ্ছি। ফ্লুরিন। আচ্ছা 2p5 এর একটা ইলেকট্রন অযুগ্ম আছে, এখানে একটা অযুগ্ম ইলেকট্রন থাকে আমরা জানি, আগেরটাতেই আমরা দেখেছি। তাহলে এখানে একটা অযুগ্ম আছে, তাহলে চারটে ফ্লুরিন এলো তাদের চারটে অযুগ্ম ইলেকট্রনকে নিয়ে। এখানে একটা বন্ধন জোড় বন্ধন জোড় বন্ধন জোড় বন্ধন জোড়, চারটে বন্ধন জোড় তৈরি হয়েছে, একটা নিঃসঙ্গ জোড় রয়ে গেছে। টোটাল তাহলে বলো কতগুলো? টোটাল বলো কতগুলো? ভিএসইপিআর থিওরি কি বলছে? ভিএসইপিআর থিওরি কি বলছে? টোটাল কতগুলো ইলেকট্রন জোড়? পাঁচটা। পাঁচটার মধ্যে চারটে বন্ধন জোড়, একটা নিঃসঙ্গ জোড়। ভালো করে বলো অক্টেট হয়েছে না হয়নি? স্যার কি যে বলেন, অক্টেট কোথায়? এরা অক্টেটের ধার থরি না ধারে, অক্টেটটাই কি শেষ কথা নাকি? এরা অক্টেটের ধার ধারে না, এরা সর্বাধিক সমযোজ্যতা অর্জন করার চেষ্টা করে। অবভিয়াসলি এখানে ভ্যালেন্স শেলে বা যোজ্যতা কক্ষে 10টি ইলেকট্রন হয়ে গেছে, অক্টেট ক্রস করে গেছে। একটা নিঃসঙ্গ জোড়, চারটে বন্ধন জোড়, একটা নিঃসঙ্গ জোড়, বন্ধন জোড় বন্ধন জোড় বন্ধন জোড় বন্ধন জোড়, চারটে বন্ধন জোড়, একটা নিঃসঙ্গ ইলেকট্রন জোড়, মোট 5টা ইলেকট্রন জোড় আছে যোজ্যতা কক্ষে, মানে 10টা ইলেকট্রন আছে। এরা ধার ধারে না অষ্টকের। টোটাল ইলেকট্রন জোড় 5টা। 5টা ইলেকট্রন জোড় যদি হয় আইডিয়ালি কি জিওমেট্রি হওয়ার কথা? 5টা ইলেকট্রন জোড় মানে, আচ্ছা এই দিকটা দেখে নি, এটা কি বলছে? হাইব্রিডাইজেশন বলছে sp3d। sp3d হাইব্রিডাইজেশন হলে বা 5টা ইলেকট্রন জোড় হলে জিওমেট্রি হওয়ার কথা ট্রাইগোনাল বাইপিরামিডাল, ত্রিকোণীয় দ্বিপিরামিডীয়, ট্রাইগোনাল বাইপিরামিডাল। কেমন করে স্ট্রাকচারটা হবে? PCl5 কেস মনে করে দেখো, ট্রাইগোনাল বাইপিরামিডাল কেমন করে হয় মনে করে দেখো। PCl5 কেস কেমন হয়েছিল? এরকমটা হয়েছিল অনেকটা, যে একটা প্লেনের মধ্যে একটা ট্রায়াঙ্গেল ইমাজিন করো, একটা প্লেন, এই প্লেন বরাবর একটা ট্রায়াঙ্গেল ইমাজিন করো। ট্রায়াঙ্গেলের সেন্টারে বসে আছে সালফার, ট্রায়াঙ্গেলের সেন্টারে আছে কে? সালফার। আর ট্রায়াঙ্গেলের তিনটে ভার্টেক্সের মধ্যে দুটো ভার্টেক্সে আছে দুটো ফ্লুরিন সমযোজী এক বন্ধনে, আর একটা ভার্টেক্সে আছে এই নিঃসঙ্গ জোড় লোন পেয়ারটা। হয়ে গেল ট্রায়াঙ্গেলটা। ট্রায়াঙ্গেলটা এই প্লেনে আছে, সেন্টারে আছে সালফার, এইদিকে আছে একটা ফ্লুরিন, এদিকে আছে একটা ফ্লুরিন, আর এই ভার্টেক্সে লোন পেয়ারটা আছে, নিঃসঙ্গ জোড়টা আছে। আর ওই ট্রায়াঙ্গেলের সঙ্গে পারপেন্ডিকুলারলি একটা ফ্লুরিন অ্যাক্সিস বরাবর, সেকেন্ড ফ্লুরিন অ্যাক্সিস বরাবর নিচের দিকে। তাহলে ট্রাইগোনাল বাইপিরামিডাল, ট্রায়াঙ্গেলটা আছে একটা প্লেনে এক্স্যাক্টলি ফ্যানের ব্লেডের মতন, ট্রায়াঙ্গেলটা আছে এক্স্যাক্টলি ফ্যানের ব্লেডের মতন একটা প্লেনে, যার ফ্যানের ব্লেডের মাঝখানে আছে সালফার, আর তিনটে ব্লেডের মধ্যে দুটো ব্লেডে আছে দুটো ফ্লুরিন, তিনটে ব্লেডের মধ্যে দুটো ব্লেডে আছে দুটো ফ্লুরিন, আর একটা ব্লেডে আছে লোন পেয়ার নিঃসঙ্গ জোড়টা। আর ওই ফ্যানের ব্লেডের ওপরে অ্যাক্সিস বরাবর আছে একটা ফ্লুরিন, নিচে অ্যাক্সিস বরাবর আছে একটা ফ্লুরিন। এইভাবে আছে SF4 মলিকিউলটা। SF4 মলিকিউলে ক্লিয়ারলি দেখতে পাচ্ছি একটা জায়গায় লোন পেয়ার আছে। তাই আইডিয়ালি ট্রাইগোনাল বাইপিরামিডাল PCl5 যেরকম ছিল সেরকম হওয়ার কথা ছিল, কিন্তু ডেভিয়েট হবে, ঠিক আছে, স্কোয়ার পিরামিডাল হয়ে যাবে। কারণ এই মাথায় লোন পেয়ারটা আছে না, মাথাতে তো কোনো বন্ড নেই, ঠিক আছে। ট্রায়াঙ্গেলের একদিকে তো লোন পেয়ার আছে, ট্রায়াঙ্গেলের তিনটে তোমার শীর্ষবিন্দুতে কি ফ্লুরিন আছে? নেই। দুটো শীর্ষবিন্দুতে ফ্লুরিন আছে, ট্রায়াঙ্গেলটার একটা শীর্ষবিন্দুতে একটা লোন পেয়ার আছে, ট্রায়াঙ্গেলটার মাঝখানে আছে সালফার। দুটো শীর্ষবিন্দুতে দুটো ফ্লুরিন একদিকে আছে, দুটো শীর্ষবিন্দুতে দুটো ফ্লুরিন, ঠিক আছে। তাহলে দুটো ভার্টেক্স বা দুটো শীর্ষবিন্দুতে দুটো ফ্লুরিন, আর একদিকে একটা শীর্ষবিন্দুতে লোন পেয়ার। ওখানে তো বন্ড নেই, বন্ড নেই বলে ওটাকে আমরা কনসিডার করতে পারবো না অণুর আকৃতির নির্ধারণের জন্য। তাহলে আইডিয়ালি কি হবে? এটা আইডিয়ালি হওয়ার কথা ছিল, কিন্তু অ্যাকচুয়ালি ডেভিয়েট করবে, কারণ একটা লোন পেয়ার আছে, ঠিক আছে। তো জিওমেট্রিটা কি হয়ে যাবে? ভিএসইপিআর থিওরি থেকে বলো বা হাইব্রিডাইজেশনের প্রেডিকশন থেকে বলো, স্কোয়ার পিরামিডাল। অর্থাৎ এখানে একটা লোন পেয়ার থাকার কথা, যেটা অবভিয়াসলি আছে, কিন্তু সেটা থাকার কারণে জিওমেট্রিতে সেটার কোনো রোল নেই, তাই ওটাকে বাদ দিয়ে আমাকে বাকি মলিকুলটার জিওমেট্রি দেখতে হয়েছে, ঠিক আছে। আমরা যদি দেখি, আমরা যদি নর্মালি 2D তে ড্র করার চেষ্টা করি, 2D পিকচারটা হবে এরকম, সালফার,
কোনো একটা ভার্টেক্সে আছে নিঃসঙ্গ জোটটা, অন্য ভার্টেক্স দুটোতে আছে দুটো ফ্লুরিন, আর এর সঙ্গে অ্যাক্সিয়ালি 2Dতে বলছি বলে এরকম মনে হচ্ছে, অ্যাক্সিয়ালি আছে মানে এইভাবে আছে। প্লেনটা যদি বোর্ডের প্লেন হয় তাহলে একটা ফ্লুরিন আছে এইভাবে বোর্ডের প্লেনের সঙ্গে এদিকে পারপেন্ডিকুলার, অন্য ফ্লুরিনটা আছে বোর্ডের পিছনে, ঠিক আছে, যেটাকে আমরা এইভাবে দেখিয়েছি। একটা ফ্লুরিন আছে বোর্ডের সঙ্গে এইভাবে, অন্য ফ্লুরিনটা আছে বোর্ডের পিছনে, কারেক্ট? তো এইভাবে আছে পুরো জিওমেট্রিটা, যেটা হওয়ার কথা ছিল ট্রাইগোনাল বাইপিরামিডাল। এখানেও যদি একটা ফ্লুরিন থাকতো তাহলে সেটাই হতো, PCl5 এ সেরকমই হচ্ছিল, কিন্তু একটা লোন পেয়ার আছে তাই জিওমেট্রি ডেভিয়েট হচ্ছে, স্কোয়ার পিরামিডাল হয়ে যাচ্ছে। SF6, এই তো সর্বাধিক সমযোজ্যতা। (3s2 3p4) 3D ফ্যাকেন্ট আছে দুজনেই, যেহেতু 6টা বন্ড তৈরি করেছে 6টা আনপেয়ার্ড লাগবে, সো দুজনেই আনপেয়ার্ড হলো, ভূমিস্তর থেকে উত্তেজিত স্তরে গেল, সবকটাই আনপেয়ার্ড, এটাও আনপেয়ার্ড, পি এর গুলোও আনপেয়ার্ড, আর ভ্যাকেন্ট ডি তেও দুটো আনপেয়ার্ড তৈরি হলো, বন্ড এক্সপ্যানশন, বন্ধনের বৃদ্ধি হলো। এবারে এরা সংকরায়িত হবে, মিক্সিং হবে, sp3d2, তাই তো, sp3d2 সংকরায়ন হলো। sp3d2 সংকরণে 6টা সংকরায়িত অরবিটাল, যার প্রত্যেকটা ছিল sp3d2 করে। হ্যাঁ হ্যাঁ স্যার জানি স্যার, আরে আমিও জানি তুমি যে লেগে আছো এতক্ষণে, আমি জাস্ট তোমার জানাটাকে আরো একটু শক্ত করে দিচ্ছি, একটু স্ট্রেংথেন করছি। সো প্রত্যেকটাই sp3d2, এবং কোনোটাতে কোনো নিঃসঙ্গ জোড় নেই, কোনোটাতে কোথাও নিঃসঙ্গ জোড় নেই, সবকটাই এখন বন্ধন জোড় তৈরি করতে চলেছে, কারণ সবকটাই এখন অযুগ্ম ওয়েতে আছে। ফ্লুরিনের কনফিগারেশন আমরা জানি এতক্ষণ ধরে, 2s2 2p5 ভ্যালেন্স শেলের কনফিগারেশন এটা, ঠিক আছে, পুরো কনফিগারেশন না, খালি যোজ্যতা কক্ষের কনফিগারেশন, যেখানে একটা বিজোড় ইলেকট্রন রয়েছে। 2p5 এ একটা বিজোড় ইলেকট্রন আছে, ওই বিজোড় ইলেকট্রন নিয়ে কটা ফ্লুরিন আসবে? 6টা ফ্লুরিন এসছে। অষ্টকের ধার ধারছে? একেবারেই ধারছে না। অষ্টক হলে 4টে বন্ধন জোড় তৈরি করার কথা, 6টা বন্ধন জোড় তৈরি হচ্ছে। 4টে বন্ধন জোড় হলে অষ্টক হয়, 6টা বন্ধন জোড়। হ্যাঁ, কোনো নিঃসঙ্গ জোড় এখানে নেই, তাহলে VSEPR কি বলছে? VSEPR বলছে যেহেতু 6টাই বন্ধন জোড় আছে, 6টাই বন্ধন জোড় বা বন্ড পেয়ার আছে, তাই এখানে জিওমেট্রি হবে অক্টাহেড্রাল, অষ্টতলকীয়, অক্টাহেড্রাল বা অষ্টতলকীয় হতে চলেছে জিওমেট্রি। আচ্ছা, এইখান থেকে এটা পাচ্ছি কি করে? এটা চার্ট থেকে, যে চার্টটা আমরা ক্লাসে স্টাডি করেছিলাম, বইতেও দেওয়া আছে, সেইখান থেকে পাচ্ছি। আচ্ছা, হাইব্রিডাইজেশন কি? sp3d2, এটাও একই জিনিস প্রেডিক্ট করে, অষ্টতলকীয় বা অক্টাহেড্রাল হতে চলেছে জিওমেট্রি। দেখে নাও কেমন হতে চলেছে জিওমেট্রিটা, অষ্টতলকীয়। এই যে সামন্তরিকের মতন দেখতে পাচ্ছ, এটা একটাই প্লেনে আছে, আর ওই প্লেনটার উপরে পারপেন্ডিকুলার প্লেনে আছে একটা, নিচে আছে একটা, ঠিক আছে। এই যে সামন্তরিকের মতন, আগেরটাতে কি ছিল? ট্রায়াঙ্গেলের মতন একটা প্লেন ছিল, উপরে একটা নিচে একটা, এখন সামন্তরিকের মতন একটা প্লেন, সামন্তরিকের মতন একটা প্লেন যার সেন্টারে আছে সালফার, আর সামন্তরিকটা 4টে শীর্ষবিন্দুতে আছে 4টে ফ্লুরিন, উপরে অ্যাক্সিস বরাবর একটা ফ্লুরিন, নিচে অ্যাক্সিস বরাবর একটা ফ্লুরিন। সো SF6 মলিকুল, SF2 SF4 SF6 সালফারের কত কত সমযোজ্যতা? SF2 তে 2 সমযোজ্যতা, SF4 এ 4 সমযোজ্যতা, SF6 এ 6 সমযোজ্যতা, যেটা কিনা সালফারের সর্বাধিক সমযোজ্যতা। সর্বাধিক সমযোজ্যতাকে এরা আপন করে নিয়েছে, তাই এরা অষ্টকের ধার ধারছে না। চলো একটা পাই বন্ড তৈরি হবে, এরকম একটা সিচুয়েশন দেখে নেওয়া যাক। পাই বন্ড, পাই বন্ড মানে একটা দুর্বল বন্ড, পাই বন্ড, দ্বিবন্ধনের পাই বন্ড, দ্বিবন্ধনের একটা বন্ড সিগমা বন্ড, অন্য বন্ডটা পাই বন্ড। কেমন করে পাই বন্ড তৈরি হবে দেখে নেওয়া যাক, যেটা কিনা মনে করে দেখো, সিগমা বন্ড কেমন করে তৈরি হয় আগের ক্লাসে পড়েছিলাম, যখন দুটো কক্ষক মুখোমুখি অভিলিপিত হয়, দুটো কক্ষক মুখোমুখি ফেস টু ফেস ওভারল্যাপ হয়, তখন ওভারল্যাপের এক্সটেন্ট অনেক বেশি হয়, কারণ একটা কক্ষক অন্য কক্ষকের মধ্যে প্রায় ঢুকে যায়, ওভারল্যাপটা ধাক্কাধাক্কিটা মুখোমুখি হয়েছে বলে। তো এই অবস্থায় যে বন্ডটা তৈরি হয়, এটা একদম দৃঢ় শক্ত স্ট্রেং বন্ধন তৈরি হয়, ঠিক যেরকম তোমার সঙ্গে কেমিস্ট্রি সাবজেক্টের বন্ধনটা এখন সিগমা বন্ড হয়ে গেছে, কারণ তোমার সঙ্গে কেমিস্ট্রি সাবজেক্টের বন্ধন এখন যথেষ্ট জোরালো হয়ে গেছে। সূর্য স্যারের কক্ষক আর তোমাদের কক্ষকে ভালো রকম একটা ওভারল্যাপ তৈরি হয়েছে, হ্যাঁ কি না?
বলো এটা কে কে বুঝলে বলো, কে কে বিশ্বাস করছো কমেন্ট করে প্রত্যেকের থেকে রেসপন্স চাই যে কে কে এটা মনে করছো কেমিস্ট্রির সঙ্গে তোমাদের একটা সিগমা বন্ধন তৈরি হয়েছে, জোরালো স্ট্রং বন্ড তৈরি হয়ে গেছে। ঠিক আছে, এটা কিন্তু কমেন্ট চাই, দুটো কমেন্ট চাই। একটা হচ্ছে ওভারলেপন শব্দটা ভালো লেগেছে না বাজে লেগেছে, মুখ থেকে সাডেনলি বেরিয়ে গেছে, আমার তো শুনে মজা লাগলো, তোমাদের কেমন লেগেছে? আর দ্বিতীয়, কেমিস্ট্রি সাবজেক্টের সঙ্গে তোমাদের বন্ধনটা কেমন, সিগমা নাকি পাই, জানাবে। চলো দেখে নেওয়া যাক পাই বন্ধন বা সিগমা বন্ধন কেমন করে তৈরি হচ্ছে। এক্ষেত্রে কার্বনটা কি করছে। সো দুটো কার্বন আছে, যে কোনো একটা কার্বনকে প্রথমে দেখে নি, কার্বনের কনফিগারেশনটাকে দেখে নি। সো কার্বন হচ্ছে 2s 2p2। আচ্ছা বিজোড় ইলেকট্রন কটা আছে, দুটো বিজোড় ইলেকট্রন, তাহলে কতগুলো বন্ধন বানানোর কথা, দুটোই বন্ধন বানানোর কথা। ঠিক আছে, বিজোড় ইলেকট্রন মানে দুটোই বন্ধন বানানোর কথা, কিন্তু দুটোই বন্ধন না, তার থেকে বেশি বন্ধন বানাচ্ছে, দেখতেই পাচ্ছ। সো দুটো বন্ধনের থেকে বেশি বন্ধন হচ্ছে মানে নিশ্চয়ই, দুটো বন্ধনের থেকে বেশি বন্ধন হচ্ছে মানে নিশ্চয়ই বন্ধনের এক্সপ্যানশন হচ্ছে। অবশ্যই ফাঁকা অরবিটাল প্রেজেন্স আছে, এখানে জোড় আছে, সো জোড়টা ফাঁকা অরবিটালে চলে যাবে যাতে সবকটাই আনপেয়ার হয়ে যায়। তাই গ্রাউন্ড স্টেট থেকে কার্বন গেল এক্সাইটেড স্টেটে, ভূমি স্তর থেকে কার্বন গেল উত্তেজিত স্তরে, উত্তেজিত স্তরে। আচ্ছা ভূমিস্তর থেকে যখন উত্তেজিত স্তরে গেল, চারটে হয়েছে বিজোড় ইলেকট্রন হয়ে গেছে। এবারে যেহেতু এখানে পাই বন্ধন তৈরি হচ্ছে, ভালো করে এখানটা বুঝবে কি তৈরি হচ্ছে, পাই বন্ধন। এই পাই বন্ধন তৈরি হওয়ার কারণে, পাই বন্ধন কখন তৈরি হয়, যখন পি অরবিটাল গুলোর পাশাপাশি ওভারল্যাপ হয়, পাশাপাশি ওভারল্যাপ, ল্যাটারাল ওভারল্যাপ, তখন গিয়ে দুর্বল পাই বন্ধন তৈরি হয়। যখন পি অরবিটাল বা এস অরবিটাল বা এস আর পি অরবিটাল, দুটো এস দুটো পি বা একটা এস একটা পি, যখন মুখোমুখি ভাবে জোরালো ভাবে ওভারল্যাপ হয়, যখন তাদের মধ্যে, যখন একজনের কক্ষকের মধ্যে অন্যজনের কক্ষক, দুজনের ইলেকট্রন মেঘ পুরোপুরি জুড়ে যায়, ওভারল্যাপ হয়ে যায় মুখোমুখি ওভারল্যাপের মাধ্যমে, তখন তৈরি হয় শক্তিশালী সিগমা বন্ধন। আর পাই বন্ধন দুর্বলভাবে কখন তৈরি হয়, যখন হ্যাঁ ওভারল্যাপ হয়েছে কিন্তু পাই ওয়েতে ওভারল্যাপ হয়েছে। ঠিক আছে, পাশাপাশি ওভারল্যাপ হয়েছে, পাশাপাশি ওভারল্যাপের জন্য পাই বন্ধন তৈরি হয়েছে। এই পাই কিন্তু 3.14 ম্যাথমেটিক্যাল পাই নয়, এখানে পাইটা জাস্ট একটা সিম্বল, এর কোনো মান নেই। তাই ভেবো না এখানে 3.14 এর কথা বলা হচ্ছে, জাস্ট এটা একটা সিম্বল। ঠিক আছে, সো এই পাই সিম্বলটা হচ্ছে পাই বন্ধন, যেটা উইক বন্ধন বলছে যখন অরবিটাল গুলো পাশাপাশি ওভারলিপিত হয়েছে। ঠিক আছে, ওভারল্যাপ হয়েছে, অর্থাৎ পি অরবিটাল গুলো পাশাপাশি অভিলেপন ঘটেছে, এই অবস্থায় দুর্বল পাই বন্ধন তৈরি হয়। পি অরবিটালের যদি পাশাপাশি ওভারল্যাপ হতে হয় এবং একটা পাই বন্ধন যেহেতু হয়েছে, তাই এই অবস্থাতে সংকরায়নটা এরকম ভাবে হয়, sp2 সংকরায়ন হয়, একটা পি অরবিটাল অসংকরায়িত রয়ে যায়। প্রত্যেকটা কার্বনের, দুটো কার্বন আছে, প্রত্যেকটা কার্বনের একটা পি অরবিটাল অসংকরায়িত রয়ে যায়। তাহলে এখন এক্সাইটেড স্টেটে কার্বনটা হয়ে গেছে sp2 সংকরায়িত, যেখানে একটা এস এর সঙ্গে দুটো পি ওভারল্যাপ হয়েছে, প্রত্যেকটা sp2 তৈরি হয়েছে, প্রত্যেকটা অরবিটাল এখন sp2, আর এটা একটা অসংকরায়িত 2p অরবিটাল রয়ে গেছে, প্রত্যেকটা অরবিটালেই একটা করে অযুগ্ম ইলেকট্রন রয়ে গেছে। কিন্তু এর মধ্যে এই তিনটে হচ্ছে সংকরায়িত sp2 আর এটা হচ্ছে অসংকরায়িত পি অরবিটাল। এই অসংকরায়িত পি অরবিটালটা রয়ে গেছে বলেই পাই বন্ধনটা তৈরি হবে। যেহেতু একটা পাই বন্ধন তৈরি হয়েছে, তাই সেখানে একটাই অসংকরায়িত পি অরবিটাল রয়ে যাবে। যদি দুটো পাই বন্ধন কোথাও তৈরি হতো, তাহলে দুটো অসংকরায়িত পি অরবিটাল রয়ে যেত, বাকিরা সংকরায়নে যেত। তাহলে যখন সমযোজী দ্বিবন্ধন তৈরি হয়, দ্বিবন্ধনের কিন্তু একটা বন্ধন সিগমা হবেই হবে, দ্বিবন্ধনে কিন্তু দুটোই পাই বন্ধন নয়, এক বন্ধনে একটা সিগমা বন্ধন, এক বন্ধনে একটাই বন্ধন, ওটাই সিগমা ওয়েতে তৈরি হয়েছে, মানে হেড অন কলিশন বা মুখোমুখি ওভারল্যাপের মাধ্যমে তৈরি হয়েছে, জোরালো ভাবে শক্তিশালী ভাবে তৈরি হয়েছে। কিন্তু যখন একটা পাই বন্ধন একটা সিগমা বন্ধন, তখন তৈরি হয় দ্বিবন্ধন। তার মানে দ্বিবন্ধনে কিন্তু একটা সিগমা বন্ধন থাকে, যেখানে অরবিটাল গুলো জোরালো ওভারল্যাপ হয়ে শক্তিশালী বন্ধন তৈরি হয়, আর একটা পাই বন্ধন যেখানে অরবিটাল গুলোর পাশাপাশি ওভারল্যাপ হয়, মুখোমুখি নয়, পাশাপাশি ওভারল্যাপ হয়, দুর্বল পাই বন্ধনটা তৈরি হচ্ছে। অর্থাৎ যখন দুর্বল পাই বন্ধন তৈরি হচ্ছে তখন পাশাপাশি ওভারল্যাপ হচ্ছে। আর সমযোজী দ্বিবন্ধনে একটা সিগমা একটা, সমযোজী ত্রিবন্ধনে একটা সিগমা সবসময় থাকবে, একটা সিগমা বন্ধন সবসময় থাকবে, কারণ সেখানে কি হচ্ছে, সিগমা বন্ধনটা এই কারণেই থাকবে কারণ একটা শক্তিশালী বন্ধন সবসময় তৈরি হবে মুখোমুখি ওভারল্যাপের মাধ্যমে। কিন্তু সঙ্গে দুটো পাই বন্ধন তৈরি হবে যখন টোটাল ত্রিবন্ধন তৈরি হবে, দুটো অরবিটাল হবে এরকম পাশাপাশি ওভারল্যাপ হয়ে দুটো দুর্বল পাই বন্ধন তৈরি করবে। ঠিক আছে, আচ্ছা তাহলে এবার চলে আসা যাক
কার্বন তো তাহলে sp2, তাহলে দুটো কার্বন আছে, সেটা কার্বন নাম্বার 1, আমরা কার্বন নাম্বার 1 ড্র করছি। কার্বন নাম্বার 1 যেটাও sp2 সংকরায়িত, যার একটা 2p অসংকরায়িত, সবকটাই sp2 সংকরায়িত আর একটা 2p হচ্ছে অসংকরায়িত। এখানে ড্র করছি কার্বন নাম্বার 2, এরও sp2 সংকরায়ন এবং একটা অসংকরায়িত। এবারে কেমন করে এদের মধ্যে ওভারল্যাপটা হচ্ছে, দি বন্ধনটা তৈরি হচ্ছে দেখো, এটা কার্বন নাম্বার 2, এটা কার্বন নাম্বার 1, ঠিক আছে। প্রথমে কার্বন নাম্বার 1 এর সঙ্গে কার্বন নাম্বার 2 এর তৈরি হয় একটা সমযোজী এক বন্ধন, এদের মধ্যে ওভারল্যাপ হয়। প্রথম কার্বনের sp2 অরবিটালটার সঙ্গে দ্বিতীয় কার্বনের sp2 অরবিটালের ওভারল্যাপ হয়, তার ফলে তৈরি হয় এই ওভারল্যাপটা সিগমা ওয়েতে হয়, মুখোমুখি হয়, তৈরি হয় সমযোজী এক বন্ধন। একটা প্রথম বন্ধনটা তৈরি হলো, কার্বন কার্বন প্রথম সিগমা বন্ধনটা তৈরি হলো, কার্বন কার্বন প্রথম সিগমা বন্ধনটা তৈরি হলো, ঠিক আছে। যেখানে একটা কার্বনের sp2 অরবিটালের সঙ্গে অন্য কার্বনের sp2 অরবিটালের মুখোমুখি ওভারল্যাপ হয়েছে, দিয়ে স্ট্রং ওয়েতে সিগমা বন্ধন তৈরি হয়েছে, কারণ ওভারল্যাপের মাত্রা বেশি হয়েছে মুখোমুখি ওভারল্যাপে। আচ্ছা, এবারে প্রত্যেকটা কার্বনের কাছে একটা করে হাইড্রোজেন আসে। হাইড্রোজেনের কনফিগারেশন আমরা জানি আগে থাকতে, হাইড্রোজেন হচ্ছে 1s1, তাই তো। প্রত্যেকটা কার্বনের কাছে একটা করে হাইড্রোজেন আসে, দুটো কার্বনের কাছে একটা করে হাইড্রোজেন আসে। তাহলে হাইড্রোজেনের 1s অরবিটালের সঙ্গে 2 নম্বর কার্বনের sp2 অরবিটালেরও ওভারল্যাপ হয়, আবার এখানেও একইভাবে ওভারল্যাপ হয়, ঠিক আছে। তার ফলে কতগুলো CH বন্ড তৈরি হলো, 1 নম্বর কার্বনের সঙ্গে তৈরি হলো একটা হাইড্রোজেন বন্ড, অন্য হাইড্রোজেন বন্ড, আবার 2 নম্বর কার্বনের সঙ্গে তৈরি হলো একটা হাইড্রোজেন বন্ড, অন্য একটা হাইড্রোজেন বন্ড। এই সমস্ত বন্ধনগুলো সিগমা ওয়েতেই তৈরি হয়েছে। সমযোজী এক বন্ধন সবসময় সিগমা ওয়েতেই তৈরি হয়, সেটাও সিগমা বন্ধন, এটাও সিগমা বন্ধন, এটাও সিগমা বন্ধন, এটাও সিগমা বন্ধন, জোরালো ভাবে তৈরি হয়েছে। হাইড্রোজেনের 1s এর সঙ্গে কার্বনের sp2, হাইড্রোজেনের 1s এর সঙ্গে কার্বনের sp2, কার্বনের sp2 এর সঙ্গে কার্বনের sp2, আবার এই কার্বনের sp2 এর সঙ্গে হাইড্রোজেনের 1s এর সব ক্ষেত্রেই সমযোজী এক বন্ধন তৈরি হয়েছে সিগমা ওয়েতে, ঠিক আছে। মুখোমুখি কলিশন হয়েছে অরবিটালগুলোর এবং সিগমা ওয়েতে, স্ট্রং ওয়েতে, ওভারল্যাপের মাত্রা বেশি যেখানে, সেইভাবে তৈরি হয়েছে সিগমা বন্ধনগুলো। এটা হয়ে গেল টোটাল সিগমা স্কেলিটনটা। এখনো সমযোজী দ্বিবন্ধনে আসেনি, সিগমা স্কেলিটনটা এরকম ভাবে অ্যাচিভড হলো। এখনো এই অবস্থায় দেখো, এইটা একটা বন্ধন জোড়, এই বন্ধন জোড়টা C1 কার্বন শেয়ার করছে সমভাবে, C2 কার্বন শেয়ার করছে সমভাবে, এইটা একটা তাহলে বন্ধন জোড়, CC বন্ধন জোড়। আচ্ছা, এইখানে C1 এর জন্য এখানে একটা CH বন্ধন জোড় আছে, এখানে একটা CH বন্ধন জোড় আছে, আবার এই C2 কার্বনের জন্য এখানে একটা CH বন্ধন জোড় আছে, এখানে একটা CH বন্ধন জোড় আছে। এখনো অবধি এইটা বন্ধনে যেতে পারেনি, এটাও বন্ধনে যেতে পারেনি, এরা অসংকরায়িত ছিল, যেখানে অযুগ্ম ইলেকট্রন রয়ে গেছে একটা করে। এরা এখন কি করবে? এরা দেখবে আরে ভাই সবাই বন্ধনে চলে গেছে, আমরাই খালি সিঙ্গেল ব্যাচেলার পড়ে আছি, তো এরাও বলবে চলো ভাই বন্ধনে যাই। তো তার জন্য এরা কেমন ভাবে বন্ধন করবে, যেহেতু এরা 2p অরবিটালে আছে, যেটা কিনা আবার অসংকরায়িত, এরা সাইড ওয়াইজ পাশাপাশি ওভারল্যাপ করবে, পাশাপাশি ওভারল্যাপ করবে। পাশাপাশি ওভারল্যাপ করা মানে এখানে দুর্বল পাই বন্ধনটা তৈরি হলো, পাশাপাশি ওভারল্যাপ করবে এরা, যে কারণে এখানে তৈরি হবে দুর্বল পাই বন্ধনটা। পাশাপাশি ওভারল্যাপ হবে, তাই দুর্বল পাই বন্ধন তৈরি হলো, এখানে এই পাই বন্ধন তৈরি হলো, ঠিক আছে। তাহলে সমযোজী এক বন্ধন আর সমযোজী দ্বিবন্ধনের মধ্যে এটাই পার্থক্য, দ্বিবন্ধনে একটা পাই বন্ধন থাকে। তার মানে এবার দেখো কুইকলি ব্যাক ক্যালকুলেশন দিচ্ছি। পাই বন্ধন যখন তৈরি হলো, একটা পাই বন্ধন তৈরি হওয়ার জন্য একটা অসংকরায়িত 2p অরবিটাল লাগবে দুটো কার্বনেরই। এই কার্বনেরও অসংকরায়িত 2p একটা লাগবে, এই কার্বনেরও অসংকরায়িত 2p একটা লাগবে। দুটো অসংকরায়িত 2pর মধ্যে সাইড ওয়াইজ বা পাশাপাশি ওভারল্যাপ হলে একটা দুর্বল পাই বন্ধন তৈরি হবে। একটা পাই বন্ধনের জন্য একটা অসংকরায়িত 2p লাগবে। তার মানে একটা অসংকরায়িত যদি 2p থেকে যায়, তাহলে বাকি p গুলো কি করছে, সংকরায়নে গেছে, নিশ্চয়ই গেছে। তাহলে s আর দুটো p, sp2 সংকরায়ন হবে যখন একটা দ্বিবন্ধন থাকবে, একটা পাই বন্ধন থাকবে। দ্বিবন্ধন মানে একটা সিগমা অন্যটা পাই, তাহলে একটা দ্বিবন্ধনে থাকে একটা পাই বন্ধন, একটা তো সিগমা, দ্বিবন্ধনে থাকে একটা পাই বন্ধন। একটা পাই বন্ধন মানে একটা অসংকরায়িত 2p আছে, একটা অসংকরায়িত 2p আছে মানে বাকি 2p গুলো কি করেছে, ঘাস কাটছে, তারা সংকরায়নে গেছে, তারা সালফারের সঙ্গে সংকরায়নে গেছে, তার ফলে তৈরি হচ্ছে sp2 সংকরায়িত কার্বন। তার মানে সমযোজী দ্বিবন্ধনে থাকা, ডাবল বন্ডে থাকা কার্বনগুলো অলওয়েজ মনে রাখবে sp2,
সমযোজী দ্বিবন্ধনে থাকা কার্বনগুলো অলওয়েজ sp2। তাহলে সমযোজী এক বন্ধনে থাকা কার্বন sp3। সমযোজী এক বন্ধন, কোনো পাই বন্ধন আছে? দেখো স্টেপ বাই স্টেপ ক্যালকুলেশন করছি, কোনো খাতা পেন লাগবে না, মুখে মুখে বলছি, মুখে মুখে বুঝবে। যখন সমযোজী এক বন্ধন, সেটা কোন বন্ধন? সিগমা না পাই? সিগমা। পাই নয়। সিগমা মানে কোনো পাই নেই, এক বন্ধন মানে কোনো পাই নেই। পাই যদি না থাকে কোনো অসংকরায়িত পি নেই। অসংকরায়িত পি নেই মানে সবকটা পি কি করছে? ঘাস কাটছে নাকি? তারা সংকরায়নে গেছে। তাহলে এস আর তিনটে পি, sp3 সংকরায়ন যখন সমযোজী এক বন্ধন, sp2 সংকরায়ন যখন সমযোজী দ্বিবন্ধন। তাহলে বলো সমযোজী ত্রিবন্ধনে কি হবে? দেখো সমযোজী ত্রিবন্ধন মানে একটা সিগমা দুটো পাই, দুটো পাই মানে দুটো টুপি অসংকরায়িত থাকবে, দুটো টুপি অসংকরায়িত মানে একটাই পি, তিনটে টোটাল পি, তার দুটো পি অসংকরায়িত, একটাই পি এস এর সঙ্গে সংকরায়নে যাবে, sp হাইব্রিডাইজেশন অ্যাচিভড হবে যখন ত্রিবন্ধন বা ট্রিপল বন্ড থাকবে কার্বন আর কার্বনের মাঝখানে। আমরা পরের এক্সাম্পলটাতে সেটাই দেখে নেবো, তার আগে জিওমেট্রিটা দেখে নিই। এখানে দেখো sp2 হাইব্রিডাইজেশন হয়েছে এবং বন্ধন জোর কথা আছে। বন্ধন জোর অণুর আকৃতি নির্ধারণে পাই বন্ধনের আবার কোনো ভূমিকা নেই। অণুর আকৃতি নির্ধারিত হয় খালি সিগমা বন্ধনের মাধ্যমে। সিগমা বন্ধনের মাধ্যমে অণুর আকৃতি নির্ধারিত হয়, পাই বন্ধনের কোনো ভূমিকা নেই। তাহলে সিগমা বন্ধনের রেসপেক্টে বলবে, সিগমা বন্ধনের রেসপেক্টে বলবে VSEPR কি বলছে? সিগমা বন্ধনের রেসপেক্টে বলবে VSEPR কি বলছে? কতগুলো বন্ধন জোর? তিনটে বন্ধন জোর, রাইট? তিনটে বন্ধন জোর। দেখো প্রথম কার্বনও তিনটে, দ্বিতীয় কার্বনও তিনটে। প্রথম কার্বনে একটা বন্ধন জোর, সেকেন্ড বন্ধন জোর, থার্ড বন্ধন জোর। দ্বিতীয় কার্বনে একটা বন্ধন জোর, সেকেন্ড বন্ধন জোর, থার্ড বন্ধন জোর। প্রত্যেকটা কার্বনে দুটো করেই, তিনটে করেই বন্ধন জোর আছে। তিনটে করে বন্ধন জোর মানেটা কি? তিনটে করে বন্ধন জোর মানে কি? BF3 কেস, BF3 ট্রাইগোনাল প্ল্যানার, ত্রিকোণীয় সমতলিক। বন্ড অ্যাঙ্গেল কত ট্রাইগোনাল প্ল্যানারে? ফ্যানের ব্লেড 120 ডিগ্রি। বন্ড অ্যাঙ্গেল 120 ডিগ্রি। কোন অ্যাঙ্গেলটা 120 ডিগ্রি? এই অ্যাঙ্গেলটা 120 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা 120 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা 120 ডিগ্রি। আশা করি ফ্যানের ব্লেডটা দেখতে পেয়েছো। এদিকটাকে চেপে দিচ্ছি, এবার দেখতে পেয়েছো? দেখো চেপে দিয়েছি, দেখতে পাওয়া গেছে ফ্যানের ব্লেড? একটা, দুটো, তিনটে। ওটা তো ওই কার্বনেও একই জিনিস আছে, 120 ডিগ্রি, 120 ডিগ্রি, 120 ডিগ্রি। ওই কার্বনে দেখো ফ্যানের ব্লেডটা দেখতে পাচ্ছ কিনা? চেপে দিই কার্বনটাকে, দেখতে পাওয়া গেছে? একটা, দুটো, তিনটে, BF3 কেস পুরো। ঠিক আছে, দুটোকে একসাথে দেখলে মনে হবে না, কিন্তু দুটোকে আলাদাভাবে দেখলে পরিষ্কার BF3 ত্রিকোণীয় সমতলিক বা ট্রাইগোনাল প্ল্যানার, বন্ড অ্যাঙ্গেল 120 ডিগ্রি ক্লিয়ারলি বোঝা যাচ্ছে। এখানে পয়েন্ট টু বি নোটেড, পাই বন্ধনের কোনো ভূমিকা নেই জিওমেট্রি বা অণুর জ্যামিতিক আকৃতির নির্ধারণে। তাই পাই বন্ধন তৈরি হয়েছে কেমন ভাবে দেখিয়ে দিয়েছি, তাতে অষ্টক নিশ্চয়ই পূর্ণ হয়েছে, কিন্তু জ্যামিতিক আকৃতি নির্ধারণে কোনো ভূমিকা পালন করছে না। অষ্টক কেমন করে পূর্ণ হয়েছে? একটা বন্ধন জোর, দুটো বন্ধন জোর, 3 নম্বর বন্ধন জোর, 4 নম্বরটা পাই বন্ধন জোর। তো চারটে বন্ধন জোর মানে 8টা ইলেকট্রন। এটা তো তাই, একটা বন্ধন জোর, দুটো বন্ধন জোর, তিনটে বন্ধন জোর, চারটে, 4 নম্বরটা পাই বন্ধন জোর। সো বন্ধন জোর চারটে মানেই তো 8টা ইলেকট্রন। সো দুক্ষেত্রেই অষ্টকের কিন্তু পূর্তি ঘটেছে। অষ্টক পূর্তি হয়েছে, কিন্তু পাই বন্ধনের কোনো ভূমিকা থাকবে না বন্ধন আকৃতি নির্ধারণের জন্য। আশা করি পুরো জায়গাটা ক্লিয়ার হয়ে গেছে। ট্রিপল বন্ড, তাহলে দেখো ফটাফট এখানটা একটু আগে আমরা ডিসকাস করে নিয়েছি অলরেডি, অসুবিধা হওয়ার কথা নয়। কার্বন এক্সাইটেড স্টেটে কেমন করে থাকে? একটা আনপেয়ার্ড হয়ে যায়, 2s এরটা আনপেয়ার্ড হয়ে যায়, দিয়ে ফাঁকা টুপিতে চলে যায়, দিয়ে সবকটাতেই একটা করে বিজোড় ইলেকট্রন থাকে। 2s এরটা আনপেয়ার্ড হয়ে যায়, আনপেয়ার্ড হয়ে গিয়ে ফাঁকা টুপিতে চলে যায়, দিয়ে সবকটাতেই একটা করে বিজোড় ইলেকট্রন থাকে। এখন ট্রিপল বন্ড তৈরি করতে হবে, তাহলে sp হাইব্রিডাইজেশন হবে, মানে একটা s একটা p, এরা সংকরায়িত হবে। যতগুলো কক্ষক সংকরায়নে যায়, সংকরায়িত হওয়ার পরে অতগুলোই কক্ষক তৈরি হয়। একটা s একটা p সংকরায়নে গেছে, তাই sp তৈরি হয়েছে। আর এখানে দুটো পি অসংকরায়িত। কেন অসংকরায়িত দুটো পি? এখন দুটো পাই বন্ধনে যাবে তারা, তাহলে এটা হয়ে গেল sp। আচ্ছা, এবার দুটো কার্বন নিচ্ছি, C1 কার্বন, C2 কার্বন। প্রথম কার্বনে sp, যার দুটো পি অসংকরায়িত। পরের কার্বনে sp, যার দুটো পি অসংকরায়িত। সবকটাতে একটা করে অযুগ্ম ইলেকট্রন আছে। এবার বন্ধন জোট তৈরি হচ্ছে, এই কার্বনে বন্ধন হবে। ঠিক আছে, sp sp,
এই কার্বনের সঙ্গে হাইড্রোজেনের একটা বন্ধন হবে, এই কার্বনের সঙ্গেও হাইড্রোজেনের একটা বন্ধন হবে। তাহলে বেসিক স্ট্রাকচারটা কেমন হলো দেখো, বেসিক স্ট্রাকচারটা হচ্ছে এরকম, কার্বন C1 কার্বন, এইটা একটা সিগমা বন্ধন, এই C1 কার্বনও একটা হাইড্রোজেন আছে সিগমা বন্ধনে, C2 কার্বনও একটা হাইড্রোজেন আছে সিগমা বন্ধনে। সো জিওমেট্রিটা হতে চলেছে এরকম, যেখানে সিগমা বন্ধনগুলোই রোল প্লে করছে। সো সিগমা বন্ধন সব দেখে দিচ্ছি, আর কোনো সিগমা বন্ধন নেই। একটা CC সিগমা বন্ধন যেটা তৈরি হয়েছে SPC আর SPC, এই কার্বনটাও SP, এই কার্বনটাও SP কক্ষকের ওভারল্যাপের ফলে তৈরি হয়েছে এই CC সিগমা বন্ধন। এসপির সঙ্গে 1s এর ওভারল্যাপের ফলে তৈরি হয়েছে এই CH সিগমা বন্ধন। এখানেও SP কক্ষকের সঙ্গে 1s এর কক্ষকের ওভারল্যাপের ফলে তৈরি হয়েছে CH সিগমা বন্ধন। তাহলে এইভাবে পুরো জিনিসটা তৈরি হয়েছে। মাথায় ঢুকছে তো? কি মাথায় ঢুকছে আশা করছি, তাই তো? মাথায় যদি ঢোকে, যদি কেমিক্যাল বন্ডিং চ্যাপ্টারটা একটা ভেরি ক্রুশিয়াল চ্যাপ্টার সেমিস্টার 1 এর জন্য এবং তোমার ফান্ডামেন্টাল নলেজের জন্য। ফাইনাল যে 12 এর বোর্ড হবে বা 11 এর যে ফাইনাল এক্সাম হবে বা 12 এর যে বোর্ড এক্সাম হবে, তার জন্য কিন্তু কেমিক্যাল বন্ডিং ভেরি ইম্পর্টেন্ট। এর অ্যাপ্লিকেশন সব জায়গায় পাবে। তাই যদি মাথায় ঢুকে থাকে, যদি সেই লেভেলে তোমাকে একদম আমি ট্রিগার করে থাকতে পারি, কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না, ঠিক আছে? কমেন্ট সেকশনে কিন্তু আমি প্রচুর লাভ সাইন চাই কেমিস্ট্রি সাবজেক্টের প্রতি। তোমার লাভ সাইন কেমিস্ট্রি সাবজেক্টের প্রতি আমাকে ইন্সপায়ার করবে আরো এরকম ধামাকাদার ভিডিওস নিয়ে আসতে। এবারে দেখো, এখানে আছে একটা সাইড ওয়াইজ ওভারল্যাপ হচ্ছে পাই বন্ধন, এখানেও আছে একটা সাইড ওয়াইজ ওভারল্যাপ হচ্ছে পাই বন্ধন। সাইড ওয়াইজ ওভারল্যাপ কেন? কারণ ওগুলো অসংকরায়িত ছিল। সংকরায়িতগুলোর মধ্যে হেড অন মুখোমুখি কলিশন হয়, তার ফলে ওভারল্যাপের মাত্রা বেশি হয়, বন্ধন দৃঢ় হয়, সিগমা বন্ধন তৈরি হয়। কিন্তু যখন এরকম ভাবে অরবিটালগুলো থাকে যেগুলো অসংকরায়িত, তাদের মধ্যে সাইড ওয়াইজ ওভারল্যাপ হয়, ঠিক আছে? পাশাপাশি ওভারল্যাপ হয়, পাশাপাশি অভিলেপন হয়, যেখানে অভিলেপনের মাত্রা কম হওয়ার জন্য দুর্বল পাই বন্ধন তৈরি হয়। তাহলে এখানে দুর্বল পাই বন্ধন দুটো তৈরি হয়েছে, আর সিসির মধ্যে একটা সিগমা বন্ধন তৈরি হয়েছে। তো একটা সিগমা বন্ধন, আর বাকি দুটো কি হবে? বাকি দুটো অবশ্যই হবে পাই বন্ধন। দেখতেই পাচ্ছ দুটো পাই বন্ধন তৈরি হয়েছে, ঠিক আছে? তাহলে জিওমেট্রি কেমন হলো? পাই বন্ধনের কোনো রোল নেই জিওমেট্রির নির্ধারণে। ভিএসিপিআর থিওরি কি বলছে? ভিএসিপিআর থিওরি বলছে দুটোই বন্ড পেয়ার আছে। দুটো বন্ড পেয়ার মানে জিওমেট্রি হবে রৈখিক, লিনিয়ার। BEF2 কেস, প্রথম কেসটা ছিল, মনে করে দেখো, লিনিয়ার বা রৈখিক। বন্ধন কোণ কত হবে? 180 ডিগ্রি। কেমন করে 180 ডিগ্রি বন্ধন কোণ? এই তো 180 ডিগ্রি দেখতে পাচ্ছি বন্ধন কোণ, সরল রৈখিক জিওমেট্রি। এই তো দেখতে পাচ্ছি 180 ডিগ্রি বন্ধন কোণ, সরল রৈখিক জিওমেট্রি হয়েছে, ঠিক আছে? সো এটা হবে হচ্ছে জিওমেট্রি যেখানে SP হাইব্রিডেশন হয়েছে। সো মলিকুলটা কেমন দেখতে লাগবে তোমাদেরকে দেখানো হয়েছে এখানে, ক্লিয়ার? আচ্ছা, এইখানে দুটো ইলেকট্রন হবে, সরি এখানেও দুটো আনপেয়ার ছিল, ঠিক আছে? সো এটা ছিল টোটাল SP হাইব্রিডেশন, যেখানে এটাও ছিল SP, এটাও ছিল SP। ওকে, তাহলে এইভাবে আমরা দেখলাম কেমন করে আমাদের অ্যালকাইন মলিকুল, এরা হচ্ছে অ্যালকাইন সমযোজী ত্রিবন্ধনে থাকা অ্যালকাইন মলিকুলগুলো তৈরি হয়। হোপফুলি তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে তোমাদের কাছে পুরো সমস্ত অণুর জ্যামিতিক আকৃতিগুলো কেমন ভাবে হবে, ভিএসিপিআর থিওরি এবং সংকলন দুটোর মাধ্যমে সমস্ত অণুগুলোকে আমরা স্টাডি করলাম। জ্যামিতিক আকৃতিতে আর কোথাও আটকানোর কথা নয়। জ্যামিতিক আকৃতিকে ভালো করে এবারে গ্রিপে নিয়ে এসো, ভালো করে স্টাডি করে ফেলো। ভিএসিপিআর আর সংকলনের দারুণ গ্রিপ নিয়ে এসো, কারণ এখান থেকে কোয়েশ্চেন শিওর শট আসবে, ঠিক আছে? সোমনাথ স্যার নিশ্চয়ই অ্যানাউন্স করেছেন একটা MCQ সিরিজও আসতে চলেছে, যেটা হচ্ছে তোমাদের গেম চেঞ্জিং সিরিজ। সো হ্যাঁ, MCQ সিরিজও থাকবে, সেখানে কোয়েশ্চেন আনসারের ডিসকাশনসও থাকবে, রাইট? কিন্তু সেখানে তার সঙ্গে আমাদের কিন্তু থিওরির ব্যাকগ্রাউন্ডটা ভালো করে ক্লিয়ার রাখতে হবে, কারণ থিওরির ব্যাকগ্রাউন্ড, আচ্ছা যারা বোর্ডটা দেখতে চাও দেখো, থিওরির ব্যাকগ্রাউন্ড যদি আমাদের ক্লিয়ার না থাকে তাহলে কিন্তু তখন সমস্যা হবে। শুধু MCQ করে কিন্তু তুক্কা হবে না, ঠিক আছে? এটা আর কিছু হোক না হোক, তুক্কাটা হবে না যে কোনো সাবজেক্টের জন্যই। তাই যেমন সোমনাথ স্যার তোমাদের অ্যানাউন্স নিশ্চয়ই করেছেন, আমাদের গেম চেঞ্জিং MCQ সিরিজ আসতে চলেছে, লঞ্চ হতে চলেছে। কিছু কিছু হয়তো ভিডিওস আপলোডও হয়ে গেছে বিভিন্ন সাবজেক্টের। সো কেমিস্ট্রিতেও আসতে চলেছে এরকম MCQ সিরিজ, যেখানে আমি আছি এবং আমার সঙ্গে আছেন তরুণ স্যার। তো সবাই মিলে আমরা MCQ সিরিজ, সাবজেক্টের কনসেপচুয়াল সিরিজ, সমস্ত কিছু মিলিয়ে তোমাদের জন্য ভিডিওস লঞ্চ করছি। তোমাদের কথা চিন্তা করে এক্সক্লুসিভ কন্টেন্ট নিয়ে আসি, তোমাদেরকে বুস্ট আপ করার চেষ্টা করছি যাতে তোমরা রকেট স্কোর নিয়ে আসতে পারো। সো 35 এ 35 কজন আসবে? 35 কমেন্টটা চাই আজকে কমেন্ট বক্সে। এই ভিডিওস দেখার পরে আমরা কেমিক্যাল বন্ডিং অলমোস্ট
শেষের পথে চলে এসেছি। এই ভিডিওসের কমেন্টে কার কার কেমিস্ট্রিতে গ্রিপ এসছে 35 কমেন্ট করে জানাও, কে কে এক্সপেক্ট করছো 35-এ 35ই আসতে চলেছে তোমাদের। কার কেমন কনফিডেন্স বসে আমরাও একটু দেখে নিই, যে আমরা তো এত এফোর্ট দিচ্ছি, বুস্ট করার চেষ্টা করছি, তোমাদের মার্কসকে নিয়ে যাওয়ার চেষ্টা করছি একদম রকেট স্কোরিং এর জায়গায়। তোমরা আমার সঙ্গে কতটা আছো, আমাদের সঙ্গে কতটা আছো? সো তোমরা আমাদের সঙ্গে লেগে থাকো, জুড়ে থাকো, দেখতে থাকো সোমস চ্যানেল। সূর্যদীপ্ত স্যার আজকে এখান থেকে ক্লাসে সাইন অফ করছে। পরের ক্লাসে দেখা হবে তোমাদের সঙ্গে এরকমই আরো একটা দুর্দান্ত ভিডিও নিয়ে। তোমাদের কমেন্টস আমাকে ইন্সপায়ার করে, সুতরাং তোমরা পজিটিভ কমেন্টস, লাভ সাইন, কেমিস্ট্রি সাবজেক্টের প্রতি ভালোবাসা, সঙ্গে 35 কমেন্ট, এগুলো করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, নেক্সট ক্লাসে। ততক্ষণ পর্যন্ত টাটা, বাই বাই, টেক কেয়ার।